একটা লাইন আছে যে অ্যারেঞ্জ ম্যারেজ ইজ স্ক্যারি, কিন্তু গতকালকে থেকে সোশ্যাল মিডিয়ায় আরেকটা লাইন চলতেছে যেটা হচ্ছে ম্যারেজ ইজ স্ক্যারি। ঘটনা শুরু হচ্ছে এই ভিডিওটা দিয়ে। এই ভিডিওটায় ভারতের একটা টিভি শোয়ের স্টেজে ওই মহিলার ড্রেস কেটে একটা ডিজাইন তৈরি করছে তার মেল ফ্রেন্ড, এবং ওইখানকার যে হোস্ট যারা ছিল তারা জিজ্ঞেস করছে আপনি কি বিবাহিত? মহিলা বলছে আমি বিবাহিত, কিন্তু আমার স্বামী ইনি না, আর আমার স্বামী এখানে আসেও নাই, আমার বিয়ে হয়েছে অনেক আগে, আমার 15 বছর বয়সে একটা ছেলেও আছে। এখন এই ঘটনার পরে ওইখানকার যে হোস্ট তারা অবাক হয়ে গেছে, এরপরে সেই সাথে সোশ্যাল মিডিয়া যে নেটিজেন তারা অবাক হয়ে গেছে, লাখো লাখো ফেসবুক পেজ, লাখো লাখো কন্টেন্ট ক্রিয়েটার, ডিজিটাল ক্রিয়েটার যারা আছে তারা তাদের ফেসবুক পেজে এটাকে পোস্ট করতেছে, ভিডিওটা শেয়ার করতেছে, আবার মহৎ মহৎ বাণী লিখতেছে যে ম্যারেজ ইজ স্ক্যারি। কেউ কেউ লিখতেছে যে মহিলা না পারছে ভালো একজন মা হতে, না পারছে ভালো একজন মেয়ে হতে, না পারছে ভালো একজন বউ হতে, বহুত কিছু। আর সোশ্যাল মিডিয়ার সব নেটিজেন ওই জিনিসটির উপর কমেন্ট করতেছে, রিয়াক্ট করতেছে। এত কিছু যখন ঘটতেছে তার মধ্যে এর চেয়েও একটা ভয়াবহ কাহিনী ঘটে গেছে গতকালকে রাতে, যেটা নিয়ে কেউ কথা বলতেছে না। অন্তত এই পোস্টগুলো তো কথা বলতেইছে না যারা ওই মহিলার ভিডিওটা শেয়ার করছে, কারণ গতকালকে সেই ভিডিওতে, গতকালকে সেই ঘটনায় কোনো লাস্যময় কিছু ছিল না যেটা এই মহিলার ভিডিওর মধ্যে ছিল। আর এই মহিলার ভিডিওটার কারণে তাদের ফেসবুক পেজের রিচ বাড়ছে, ফলোয়ার বাড়ছে, ভিউ আসছে। গতকালকে যেটা ঘটছে সেটার মধ্যে লাস্যময় এমন কিছু ছিল না যেটা ছাড়লে তাদের পেজের ভিউ আসতো বা রিচ বাড়তো। গতকালকে একটা লোক ইঞ্জিনিয়ার ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করছে। 80 মিনিটে একটা লাইভ করছে, তারপর আত্মহত্যা করছে। সেই 80 মিনিটের লাইভ এসে অনেক কথা বলে গেছে এবং অনেক কিছুর উপর প্রশ্ন রেখে গেছে। ওমেন সেফটি ল তার উপরে প্রশ্ন রেখে গেছে, দেশের জুডিশিয়াল সিস্টেম সেই জুডিশিয়াল সিস্টেমের উপর প্রশ্ন রেখে গেছে, আরো বহুত কিছুর উপরে। এই যে ওমেন সেফটি ল এর যে মিসইউজ, এই মিসইউজের কারণে লাখো লাখো কোটি কোটি মানুষ, একটা আইন তৈরি হলে তার মধ্যে 100টা ফাঁক থাকে আমরা সবাই জানি, ওই 100 ফাঁকের ফাঁদে পড়ে লাখো লাখো কোটি কোটি মানুষ বিনা বিচারে মিথ্যা কেসে জেল খাটতেছে। জেল খেটে কেউ কেউ জীবন শেষ করে দিচ্ছে, জেলে বসেই কারো কারো জীবন শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও বিচার হয় নাই, আর ওই কেস যে মিথ্যা সত্যি তা অপমান হয় নাই। কয়েকদিন আগের একটা ঘটনা, একটা লোক 20 বছর জেল খেটে 42 বছর বয়সে জেল থেকে বের হয়েছে। 22 বছর বয়সে জেলে গেছিল রেপ কেসে ফাঁসানো হয়েছিল 22 বছর বয়সে। 20 বছর পরে এসে আদালত নির্দেশ দিছে যে এই লোকটা ইনোসেন্ট। এখন 20 বছর জেল খাটার পরে বা 42 বছর বয়সে বের হয়ে জেল থেকে তার মুখের যে প্রথম কথা, প্রথম প্রশ্ন সেটা ছিল যে এখন আমি জীবন শুরু করব কোন জায়গা থেকে। এরকম হাজারো লাখো ঘটনা আছে, উদাহরণ আছে। এই যে লোকটা অতুল সুভাষ, ইনিও সেরকমই একটা কেসের ফাঁদে পড়ে শেষমেশ নিজের জীবনটাই ধ্বংস করে দিছে, শেষ করে দিছে। এখন এই দুইটা ঘটনাকে একসাথে করে অনেকেই বলতেছে যে ম্যারেজ ইজ স্ক্যারি, ম্যারেজ ইজ স্ক্যারি। আবার অনেকেই এটা নিয়ে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, যেমন আমি শুভঙ্কর মিশ্রাটা দেখলাম, সে একটা প্রশ্ন রেখে গেছে যে ম্যারেজ ইজ স্ক্যারি। এখন শুভঙ্কর মিশ্রা বিয়ে করে নাই, সে এই জিনিসটা প্রশ্ন রাখতেই পারে যে ম্যারেজ ইজ স্ক্যারি কিনা, কারণ সে তো বিয়ে করে নাই, সে কিভাবে বলবে ম্যারেজ সত্যি স্ক্যারি কিনা। এখন সত্যি কি ম্যারেজ ইজ স্ক্যারি? আমার মতে না। অ্যারেঞ্জ ম্যারেজ স্ক্যারি হতে পারে, কিন্তু ম্যারেজ ইজ স্ক্যারি বললে তো সব ম্যারেজকে বোঝানো হয়, আর সেটা তো কখনোই সম্ভব না। ম্যারেজ যদি স্ক্যারি হয় তাহলে আমার মতে সেটা যার ম্যারেজ তার জন্য। আমার ম্যারেজ যদি স্ক্যারি হয় তার জন্য একমাত্র আমিই দায়ী, অন্য কেউ দায়ী না। হয়তো মুখের ভাষা একটু খারাপ হবে, তার জন্য মাইন্ড করলে থ্যাংক ইউ, মাইন্ড করতে পারেন। একজন পুরুষ মানুষ যখন বিয়ে করে, অনেকে বলে না যে বিয়ের জন্য পাগল হয়ে গেছে, এই পাগলটা বেসিক্যালি ওই পুরুষ মানুষদের ক্ষেত্রে শুধুমাত্র পাগল না, তারা পাগল কুত্তা হয়ে যায়। আর পাগল কুত্তা কি করে? যে কোনো জিনিসের উপর হুমড়ি খেয়ে পড়ে। এই কিছু কিছু পুরুষ মানুষ দেখবেন এরাও এই জিনিসটাই করে, কোনো একটা জিনিসের উপর হুমড়ি খেয়ে পড়ে। কোন জিনিসটার উপর পড়ে? তারা কি দেখে? কোনটার গায়ে মাংস আছে বেশি, কোনটার চামড়া সুন্দর, কোনটা দেখতে সুন্দর, কোনটার সামনে পিছিয়ে বেশি মাংস আছে, ওই জিনিসটার উপর হুমড়ি খেয়ে পড়ে। তার চেহারা কেমন, ছবি তুললে কেমন আসবে, ছবি তুলে বন্ধুদের জ্বালানো যাবে কিনা, বন্ধু বান্ধবরা যেন বলে পেছনে বসে যে জীবনে কাজের কাজ একটা করছে, কি একটা বউ পাইছে। এই জিনিসগুলো চিন্তা করে বিয়ে করে। আর তার 1 বছর পর কি করে? আবার ওই বন্ধু বান্ধবের কাছেই যায় যাদেরকে জ্বালানোর জন্য বিয়ে করছে, তাদের কাছে গিয়ে আবার কান্নাকাটি শুরু করে যে জীবন শেষ, বিয়ে করে জীবন শেষ, ধ্বংস হয়ে গেছে জীবন। এখন যেসব বন্ধু বান্ধবের কাছে এসে এরকম গান গাওয়া শুরু করে যে জীবন ধ্বংস হয়ে গেছে বিয়ে করে,
তাদের উদ্দেশ্য কয়েকটা কথা। একে তো প্রথমে এদেরকে কোনো ধরনের কোনো সাপোর্ট দিবেন না। দ্বিতীয় কথা হচ্ছে জিজ্ঞেস করবেন যে তুই যে হুমড়ি খেয়ে পড়ছ, কি কারণে পড়ছ? একমাত্র জৈবিক কারণ ছাড়া তো কোনো কারণ ছিল না হুমড়ি খেয়ে পড়ার পেছনে। তুই যে মেয়েটাকে আচ্ছা ডেট তো এই দেশে কেউ করেই না, এই দেশে তো টার্গেট বিয়ে, কোনো মেয়েকে দেখলে যে বউ হিসেবে কেমন দেখাবে, আর সেই বউ বানানোর জন্য যদি গার্লফ্রেন্ড বানান লাগে তা বানায়। তো সেটা জিজ্ঞেস করবেন, যখন তুই মেয়েটাকে গার্লফ্রেন্ড বানাইছ, গার্লফ্রেন্ড বানান থেকে বিয়ে করা পর্যন্ত একমাত্র প্রেম আর জৈবিক কথা ছাড়া কি কথা বলছো? কোনো কথাই বলে না, এটা বলেই না। তাকে জিজ্ঞেস করবেন যে তুই মেয়েটার সাথে কয়দিন কোনো বই নিয়ে আলোচনা করছো? তুই মেয়েটাকে জিজ্ঞেস করছো একবার যে মেয়েটার পলিটিক্যাল আইডিওলজি কি, মেয়েটা কনজারভেটিভ না লিবারেল? কোনোদিন হিস্টোরি ডেটে গেছো যে চলো আজকে হিস্টোরি ডেটে যাই আর আজকে যা যা কথা বলবো সব হিস্টোরি নিয়ে? বলে না। কারণ একে তো এরা নিজেরাও জানে না, আর দ্বিতীয়ত হচ্ছে কেউ কেউ জানলেও জিজ্ঞেস করেন এই কারণে যে যদি আইডিওলজি না মেলে, এমন একটা প্রশ্ন যদি করে বসি আর তাতে যদি আমার সাথে আইডিওলজি না মেলে, তাহলে যদি আমার মেয়ের সম্পর্ক ভেঙে দেয়, এই ভয়তেও জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করলে আইডিওলজি মিলুক না মিলুক অন্তত দুজনের পার্থক্যটা জানা যায়। আর এই যে এমন কি যে বিয়ের পরও যে আইডিওলজি মিলবে, বিয়ের পরও আইডিওলজি মেলে না। আমাদের ক্ষেত্রেও 99, আমার ক্ষেত্রেও 99% মিলে না, কিন্তু বেসটা জানা যায়। আর বেস না জেনে যদি হুমড়ি খেয়ে পর শুধুমাত্র শরীর দেখে, তাহলে শরীর তো একদিন শেষ হয়ে যাবেই, শরীরের মজা কয়দিন থাকবে? আর তারপরে তোমার ম্যারেজ স্ক্যারি হবে, তাতে কোনো সন্দেহ নাই। আর ওই যে অ্যারেঞ্জ ম্যারেজ স্ক্যারি, এই জিনিসটা ঠিক আছে, কোথাও কোথাও এই জিনিসটা ঠিক আছে। কেন? কারণ এই অ্যারেঞ্জ ম্যারেজের যে কনসেপ্ট, এই অ্যারেঞ্জ ম্যারেজের কনসেপ্টটা এই এশিয়া ছাড়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব জায়গা ছাড়া অন্য কোথাও পাবেনই না। অন্য কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে তো এগুলো দেখলে হাসে, যে তারা তো হাসেও না, অবাক হয়েছে যে এই জিনিসটা কেমন সম্ভব। একটা মেয়েকে, একটা ছেলে একটা মেয়েকে দেখতে যায়, বিয়ে করার আগে একটা মেয়েকে দেখে, 10টা মেয়েকে দেখে, মানে মেয়েটা কি একটা প্রোডাক্ট। সে বাজারে প্রোডাক্টগুলো দেখে, 5টা প্রোডাক্ট যাচাই করার পরে একটা প্রোডাক্ট কিনে, যেটার সাথে প্রোডাক্টের সাথে আরো আনুষঙ্গিক কি কি ফ্রি পাওয়া যাবে, সেরকম একটা সুবিধা মতো একটা প্রোডাক্ট কিনে অ্যারেঞ্জ ম্যারেজে। এখন এই জিনিসটা শুনলে আবার কিছু মানুষ অফেন্ড হয়ে যাবে। শিক্ষিত, এখন শিক্ষিত কেন বললাম, শিক্ষিত মানুষও দেখবেন অ্যারেঞ্জ ম্যারেজ করে। বিশেষ করে শিক্ষিত বলতে যারা লেখাপড়া শেষ করে, মানে খাতা কলমে শিক্ষিত, সার্টিফিকেট সব কিছু লেখাপড়া শেষ করে তারপরে একটা চাকরি করতে করতে একটা মানুষের, একটা পুরুষ হোক মেয়ে হোক, 30-32 বছর পার হয়ে যায়। আর 30-32 বছর যখন একটা মানুষের পার হয়ে যায়, তখন তাদের মাথায় ওই ম্যারেজ সম্পর্কে, জীবন সম্পর্কে অনেক ম্যাচুরিটি এসে যায়, অনেক জ্ঞান এসে যায়। তখন তারা জানে যে এরপরে বিয়ে করলেও কি কি হবে, সবকিছু তাদের প্ল্যান থাকে। এরপরে বিয়ে করব, তারপর একটা বাচ্চা হবে, সবকিছু প্ল্যান, তারপর রিটায়ার্ড লাইফে এই করব। তো তারা সবকিছু জানে, আর এটাও জানে যে ম্যারেজ লাইফ কেমন হয়। কারণ এখানে তো প্রেম তো আর থাকে না, 32 বছর বয়সে প্রেম থেকে আসবে তখন মানুষের প্রেম। আচ্ছা, ওইটা আরো অনেক বড় বিষয়। যে কোনো কাজের মানুষের ভাগ হয়ে যায়। একজন আমার একটা বন্ধু জিজ্ঞেস করছিল যে কেন এরকম হচ্ছে না, ঘনিষ্ঠ প্রেম কেন হচ্ছে না। তো আমি বলছি তুই, তোর ক্ষেত্রে এখন তোর যে পুরো ফোকাস, তোর ফোকাস আর তোর সেই যে গার্লফ্রেন্ড, দুজনের ফোকাসই 2-3টা ভাগে ভাগ হয়ে গেছে। তোর পুরো ফোকাস তার, তুই, ও বলতেছে যে মেয়েটা আমাকে 100% ফোকাস, মানে আমার উপর ইনা। তাই আমি বলছি তুই কি পারো? কারণ তুই এখন ডাক্তারি পড়তেছ, তোর জীবনে 50% গেছে সেই ডাক্তারের দিকে ফোকাসের, বাকি 25% ধর তোর যে আনুষঙ্গিক জিনিসপত্র আছে, বাপ মা, বাড়িঘর, সামনে কেরিয়ার, ভবিষ্যৎ, তারপরে আরো ধরো আরো 10% বাদ দে। আলটিমেটলি তুই মেয়েটার যে তোর যে গার্লফ্রেন্ড, তার সাথে তুই প্রেম, সেটাতে ফোকাস দিতে পারতেছ মাত্র 15%। আর মেয়েটার ক্ষেত্রেও সেরকম, মেয়েটাও দিতে পারতেছে 15%। তো তুই এখন যদি চাও যে এই 28 বছর বয়সে এসে তুই তো একদম পাগলের মতো প্রেম করবি, বা ওই মেয়েটাও তোর সাথে পাগলের মতো প্রেমিক হিসেবে থাকবে, সেটা তো সম্ভব না। তো এরকমই যখন 30-32 বছর পার হয়ে যায়, তখন মানুষ জানে যে বিয়ে কি হবে, বিয়ে করলে পর কি হবে। তো তারা কি করে, তারা অ্যারেঞ্জ ম্যারেজ করে। আবার দেখবেন এরা নিজেরাও অ্যারেঞ্জ ম্যারেজ করবে না, এরা বাপ মায়ের উপরে ছেড়ে দেয় যে তোমরা দেখে ঠিক করো।
এখন এই জিনিসটা তো আপনার মনে করবেন যে খুব ভালো, কিন্তু না, এটা হচ্ছে ওই মানুষটার একটা চাল, একটা দূরদর্শিতার চাল। আর যে এই জিনিসটা করে সে বুদ্ধিমান। কেন জানেন? কারণ বিয়ে তো এমনি ঝামেলার, বিয়ে করলে পর ঝামেলা বাড়বেই, বিয়ে করলে ঝামেলা ছাড়া কিছুই না। এরপরে যদি বউ ভালো না হয়, সংসার যদি আরো টেনশন আসে, আরো উপরি ঝামেলা আসে, নিজে বিয়ে করলে ওই বিয়ের ঝামেলা তো পোহানি লাগবে, সেই সাথে যে উপরি ঝামেলা, সেই ঝামেলাগুলো নিজেরই পোহান লাগবে, কারো কাছে বলার কিছু থাকবে না। কিন্তু যদি বাপ মায়ের উপর চাপাইয়া বাপ মাকে দিয়ে বিয়েটা করানো যায়, তাহলে কি হবে? যদি ওই বিয়ের পরে এক্সট্রা যে ঝামেলাগুলো আছে বিয়ের, সেইগুলো যদি এসে পড়ে, বউ যদি ভালো না হয়, তখন বাপ মাকে দোষ দেওয়া যাবে যে তোমরা করছো, আমি তো এর একার ভাগ সম্পূর্ণ নেবো না, তোমরাও এর সাথে জড়িত। আর বাপ মা বেচারাও বলবে যে হ্যাঁ, বেচারার জীবনটা দিয়েছি নষ্ট করে, তারাও আফসোস করবে। মূলত এই কারণে এরা বাপ মাকে বলে যে তুমি যাকে বলবো আমি তাকেই বিয়ে করব। কথার উদ্দেশ্য হচ্ছে তুমি যাকে বলবো আমি তাকেই বিয়ে করবো, ঝামেলা হলে তুমি বুঝবা, দায় তোমারও। কারণ এরা জানে লাইফের এতটা দূরে আসতে আসতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো ছিল অবশ্যই দুজনের, তো প্র্যাকটিক্যাল জিনিসটা এদের জানা আছে। এই জন্য এরা বাড়তি যে ঝামেলা, বিয়ের আনুষঙ্গিক যে ঝামেলা, এই ঝামেলাগুলো বাপ মায়ের উপরে চাপাই দেয়। বলতে সুবিধা হয়, ঝামেলা হইলেই কান্নাকাটি করতে সুবিধা হয়ে যায়, এটা তোমরা করছো, তোমরা আমার এই বিপদে ফেলছো। আর বাপ মাও আছে, তারাও তো ক্রেডিট নিতে পারলে আর কি চাই এই দেশে বাপ মায়ের। যদি একটা সেটেলড চাকরি করা একটা সেটেলড ছেলে বা একটা মেয়ে এসে বলে দায়িত্বতে যে তোমরা ঠিক করো, তোমরা যাকে বলবা তাকেই বিয়ে করবো, বাপ মায় উল্টা মানে মানে ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আরে ভাই, আপনার ছেলে মেয়ে যদি 30-32 বছর পার হয়ে একটা সেটেলড লাইফে চলে যায়, কেরিয়ার গড়ে ফেলে, একটা সেটেলড চাকরি থাকে, তাহলে আপনারা কেন তার ঝামেলা নিতে যাবেন? তারা বলবেন যে তুমি চাকরি করছো, নিজের কেরিয়ার করতে পারছো, তুমি একটা মেয়ে দেখে বিয়ে করতে পারো নিজের, তুমি বিয়ে করো। 32 বছর এসে তোমাকে কেন বিয়ে করা দেওয়া লাগবে? তুমি নিজের কেরিয়ার করতে পারছো আর একটা বিয়ে করতে পারবো না? কিন্তু বাপ মা সেটা বলে না। বাপ মা ক্রেডিট নেওয়ার জন্য, চাকরিওয়ালা ছেলের জন্য ভালো মেয়ে খুঁজে, যৌতুক কে কত দিবে, চাকরিওয়ালা ছেলের সাথে মানাবে কিনা এরকম একটা সুন্দর দেখতে একটা মেয়ে খুঁজে, আর তারপর থেকে ছেলেটার জীবনটা নষ্ট করে দিলাম, এই মেয়ে কেন আনলাম। আর তার মেয়েও তো দেখে অনেকগুলা, তখন আমার ওই মেয়েটা আনলে ভালো হয়েছিল। এইসব ক্ষেত্রে ম্যারেজ ইজ স্ক্যারি, কিন্তু একদম যে ম্যারেজ বলতেই স্ক্যারি এমনটা হওয়া সম্ভব না, এটা হতে পারে না।